আমার মেয়েটার আমি লেখাপড়া করাবো, একটু মানুষের মতন মানুষ বানাইতে চাই। আচ্ছা বনদস্যু, প্রত্যেকটা লোককে লাগবে 20,000 30,000, যেরকম লোক সেরকম টাকা। এগুলো সব সুন্দরবন থেকে ধরা? হ্যাঁ, সুন্দরবন থেকে ধরা। এগুলো পার পিস কত টাকা বিক্রি হয়? এটার দাম আছে মনে করেন 2 থেকে 250 টাকা। এখন আমি ভাসতে ভাসতে আমি এই পর্যন্ত এসে ঠেকে গেছি। আমি এখন আছি সুন্দরবনের ফরেস্ট অফিসে। তো এখান থেকে আমাদের একটা অনুমতি নিতে হবে। আর এই হচ্ছে খাল, মানে এখন আমি সুন্দরবনের ভিতরেই আছি না ভাই? এখন আমি সুন্দরবনের ভিতরেই আছি। তো এইখান থেকে আমরা 5টা নেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করব। সিপিজি আমাদের বন প্রহরী যারা ফরেস্টের আছে এদের সাথে আমরা থাকি। কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে, অপ্রীতিকর ঘটনাগুলো কি কি হইতে পারে? ধরেন কেউ গাছ কাটতেছে, কেউ বীজ দিয়ে মাছ ধরতে গেছে, কেউ হরিণ শিকারি যাচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটলে অলরেডি আমাদের কাছে খবর পৌঁছে। তখন আমরা বন বিভাগের ফরেস্টার নিয়ে এদেরকে ধরি। আচ্ছা, ধরার পরে তাদের শাস্তিটা কি রকম হয়? এই শাস্তিটা ধরে চালান দেওয়া হয়। আর বিশেষ করে এই সমস্ত এলাকা যে মানুষ ধরা যায় না, হয়তো মালামাল পাওয়া যায়, আমাদের টের পাইও মানুষ পালাই যেতে সক্ষম হয়। এই যে এইসব জঙ্গলে তো বনদস্যু থাকে? হ্যাঁ থাকে। থাকে না? থাকে। তো ওই ক্ষেত্রে আমি শুনছি যে টুরিস্টদের কোনো সমস্যা হয় না? না, টুরিস্ট আলাদের কোনো সমস্যা না। আর বিশেষ করে যে বনদস্যু যারাই আছে এরাই আমাদের এই এলাকায় আসে কখন, যখন নিতে মানে ভিতরে এদের উপরে খুব চাপ আসে, তখন মানে একটু আশ্রয় নেওয়ার জন্য লুকায় এসে এখানে এখানে ভিতরে এসে যায়, কোনো জায়গায় থাকে, হাঁটাচলা করে, যে প্রশাসনিক চাপটা তো এখানে কম পড়ে। এই জন্য এরা আর কি একটু 2-1 দিন সেফে থাকার জন্য জাস্ট এইখানে আসে। এমনিতে এই জঙ্গলে কি বাঘটাক পাওয়া যায়? বাঘ হ্যাঁ আছে। এখানে তো খুবই গভীর অরণ্য দেখা যাচ্ছে, প্রচুর গাছ। হ্যাঁ, গাছ তো ভিতরে যত যেমন ততই গাছ। তো এখানে কি কোনো বাঘটাক আসে? বাঘ আসে, এখানেও আসে। আপনাদের সামনে কখনো পড়ে? কতবার পড়েছে। বর্তমানে বাঘের সংখ্যাটা একটু কম, হ্যাঁ, এই জন্য খুব বেশি একটা আসে না। আর এর আগে তো বিভিন্ন সময় আমাদের ওপারে গরু মাস, এপারে এসে গরু আসলে গরু ধরে নিয়ে যাইতো বাঘে। আমরা টের পাইয়ে সাথে গরু বাঘের মুখেতে ছাড়াই নিয়ে গেছি কতবার। এরকম ঘটনা ঘটে অনেক সময়। এই যে এখানে একটা খাল আছে, হ্যাঁ, এই যে এখানে একটা খাল আছে, এই খালেও কি কুমির আছে? না, এখানে কুমির নেই। এটার গোড়ায় কুমির আছে। এটার গোড়ায় মানে যেখান থেকে নদীর সাথে জয়েন্ট? হ্যাঁ, জয়েন্ট, মানে এটা তো ভরার ছোট জায়গা, ওই যে বড় যেদিকে সেদিকে কুমির আছে। ওখানে আসে, মানুষজন দেখে, তবে কারো ক্ষতি করে না এই খালের ভিতরে ঢুইকা। আচ্ছা, বুঝতে পারছি। আইসা জ্বরে আসে, ভাটিতে চলে যায়, এরকম। ঠিক আছে। সুন্দরবনটা আসলে একটা রহস্য। এখানে অনেক ধরনের মানুষ আছে, এখানে বিভিন্ন পেশায় তারা কর্মরত আছেন এবং তারা প্রত্যেকে নিজের দায়িত্ব নিয়ে তারা এই সুন্দরবনকে রক্ষা করে যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে আমরা এখন যার সাথে কথা বললাম, উনি সিপিসিতে আছে এবং ওনাদের কাজ হচ্ছে এখানকার বন রক্ষা করা। বিশেষ করে কেউ যদি গাছ কেটে নিয়ে যায়, চোরা কারবারি যারা, কিংবা যদি কেউ হরিণ শিকার করতে আসে তাদেরকে আটকানো বা তাদেরকে ধরা, মোটামুটি এখানকার একটা প্রশাসন বলা চলে ওনাদেরকে। এবং সুন্দরবন রক্ষা করার পিছনে ওনাদের অবদান অনস্বীকার্য। আমি যদি দেখি তাহলে এই যে জঙ্গলে আমি আসছি, এই জঙ্গলে কাদার জন্য হাঁটা যায় না, এই যে এইটুকু কাদায় ডুবে যেতে হয়। তো এরকম পরিবেশে ওনারা যে কোনো সময় যখনই ডাক পড়ে বা যখনই তারা কোনো ইনফরমেশন পায়, তারা আসলে আগে পরে কিছু ভাবে না, তারা চলে আসে, কারণ এই বন তাদের রক্ষা করতে হবে এবং এই বনটাকে তারা অ্যাকচুয়ালি খুবই আপন করে নিয়েছে। আর আমরা এখন ভিতরে যাচ্ছি, যদি কোনো কাঁকড়া শিকারি আমরা দেখি তাহলে আমরা তাদের সাথে একটু কথা বলবো, আর যদি তাদেরকে আমরা না পাই দেন আমরা আবার রিটার্ন করব। জলদস্যু এখানে থাকে, মানে জলদস্যু ঠিক না, বন্য প্রাণী
হ্যাঁ ওরা থেকে আসাটা স্বাভাবিক। এই যে একটু আগে মনে হয় লোক গেছে, ওই যে হাঁটা চিনে লাগতেছে, হ্যাঁ এরকমই। মানে আমরা কি এখন বাঘের সামনে পড়তে পারি এরকম রিস্ক করতে পারি, এমন কোনো ঘটনা আছে? আছে। আছে। তো যদি পড়ি ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের সেফ হইতে হবে যেভাবে হোক, টের পাইয়া। ধরেন আমরা যদি গাছের উপরে উঠি, হ্যাঁ, তাহলে কি আমরা সেফ? গাছের উপর ওটা সেফ, এটা থেকে তাও মানে অনেক উঁচুতে উঠতে হবে, তা কমসে কম 10 হাত উপরে উঠতে হবে। কিন্তু বাঘ আসলে আমরা বুঝবো কিভাবে? আমরা তো নাও দেখতে পারি। টের পাওয়া যাবে স্বাভাবিক, তো দূরত্ব আসতে গেলে টের পাওয়া যায়। আর অনেক সময় টের পাওয়া যায় না, ও যদি আমাদের টের আগে পাইয়ে বসে, হ্যাঁ। ও যে কোনো জায়গাটা জাপটির ভিতরে মানে চুপ করে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়িয়ে ও শিকারের জন্য চেষ্টা করবে, এইরকম দিয়েই আর কি। সুন্দরবনের ভিতরে আসলে তো নিশ্চয় মানে কোনো গ্রান্টেড জায়গা না। আচ্ছা আমরা যেমন জাস্ট এই যে এইটুকু গিয়ে চলে আসি। আমরা বেশি গভীরে যাব না, কারণ আমি অলরেডি এখন যেখানে আছি একটা ভয়ঙ্কর একটা পরিবেশে আছি। আর এইখানে সত্যি কথা বলতে আমার কলিজা কাঁপছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে জঙ্গলের অবস্থা বর্তমানে। এবং চারিদিকেই প্রচুর গুল্ম বা লতা প্রকৃতির যে গাছগুলা সেগুলো অনেক। আর এইখানে মূলত অ্যাডভেঞ্চার যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে আসতে পারে, কিন্তু একটা প্রপার সিকিউরিটি নিয়ে আসতে হবে, যাতে সে কোনোভাবেই কোনো বিপদে না পড়ে। ওই ধরনের একটা সিকিউরিটি তার আগে এনশিওর করতে হবে, দেন যদি এই জঙ্গলের ভিতরে ঢুকতে পারে। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় অনেক বিষধর সাপ পাওয়া যায়। আমার সাথে যে ভাই আছেন উনি বলছেন, উনি আমাকে অ্যাকচুয়ালি অ্যালার্ট করছেন। সো এই জায়গাটা ত্যাগ করাটা আমি সমীচীন মনে করি। আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো সবই সুন্দরবন, এবং আমি সুন্দরবনের ভিতরেই আছি, পাশে হচ্ছে নদী। তো এইখানে কিছু মানুষ বসবাস করে যাদের ঘরবাড়িগুলো মোটামুটি পানির ভিতরে, এবং এখানে বেশ কিছু ঘর আছে যেগুলো আমি পর্যায়ক্রমে এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনার নাম কি? এনামুল কবির টিটু। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, এখানকার স্থানীয়। আচ্ছা, এই যে বাড়ি ঘরগুলা এখানে কতগুলা ফ্যামিলি আছে জানেন? এখানে অনেক ফ্যামিলি আছে, 400 ফ্যামিলি। 400 ফ্যামিলি? 400 ফ্যামিলি। তো এই যে ওই দুই পার দিয়ে, মানে এই নদীর পার আর ওই নদীর পার, 400 ঘর আছে। 7 নম্বর ওয়ার্ডে 400 খানা বসতি। আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি তাদের ঘরগুলো এই যে পানির মধ্যে চলে গেছে। হ্যাঁ, এইখানে এরকম ঘর কিরকম আছে? এইরকমই সব ঘর, সব ঘরে এরকম এই পানির মধ্যে, পানির ভিতর। আমি একটু বলি, এভাবে আছে মনে করেন 150, আর ওই নদীতে আছে ধরেন 200, 350 ঘর এইভাবে আছে। 350 ঘর এইভাবে আছে। ও বাড়িও আছে। ওই বাড়ি ওই সাইড বলছি 200, এই সাইড বলছি 150 কম আছে, ওই একটু বেশি আছে। হ্যাঁ, 350, 350 ঘর আছে এরকম। আচ্ছা, আপনার সন্তান আছে? হ্যাঁ আছে। কয়জন? আমার 2 জন সন্তান। পড়াশোনা করে তারা? হ্যাঁ, পড়ে। এইখানে সবার সন্তান কি পড়াশোনা করে? না, সবাই করে না। কতজন করেন একটা আইডিয়া? কতগুলো ফ্যামিলি আছে যে 100-র মধ্যে ধরেন আপনার 10 জন লেখাপড়া করে, 10 থেকে 15 জন 100 বাচ্চার মধ্যে। আর বাকিরা পড়াশোনা করে না, 80% সবাই মাছের পরে নির্ভরশীল। এটার কি কারণ? আপনার পড়াশোনা কারণ লেখাপড়ার ভালো উন্নত মানের স্কুল কলেজ এগুলো নাই। এই জায়গাতে জাতি প্রচণ্ড কষ্ট হয়, রাস্তাঘাট খারাপ, জাতি পারে না, এই জন্য যায় না বাচ্চারা। আর দরিদ্র এলাকা হচ্ছে খুব গরিব। মা একটু সন্তানটা দিয়ে বড় হয়, সে কয় গাঙ্গে নাম, একটা টান দে,
200 টাকা হবে তোর বাপ 1 কেজি চাল তুই ভাবি 200 700 টাকা হলে আমার সংসার চলে যাবে। বুঝি নাই, সন্তান একটু বড় হইলেই বড় হইলে নদীতে নামাই দেয়, হ্যাঁ। যে নামে একটু মাছ ধরলে 500 টাকার মাছ হয়, 200 টাকার মাছ হয়, ওইলে বাজার করে খায়। এইভাবে এই জন্য পড়াশোনা হয়, এই জন্য পড়াশোনা বেশিরভাগ হয় না। ছেলে সন্তানেরা এটা করে, যারা মেয়ে সন্তানরাও মাছই ধরে, মেয়েরাও মাছ ধরে, ছেলেরাও মাছ ধরে, সবাই একসাথে নদীতে জাল টানবে। ছোট ছোট খুচুন জাল আছে, টানা জাল, সেগুলো আমি দেখাতে পারবো নি, অনেক জায়গা আছে, আমি সামনে গেলে দেখা দিবানি। এই খুচুন জাল দিয়ে টাইনে ওই নদীর দিয়ে মাছ ধরে, রেনুর পোনা, বাগদার পোনা, এগুলো ধরে বিক্রি করার পর এই জীবন নির্বাহ করে। একটু ওইদিকে যাবো, যান, সমস্যা নেই। অবস্থাই তো খারাপ, ছবি করবে, ছবি দেখছেন কিভাবে থাই বসবাস করে। এটাই তো। আর আপনি আচ্ছা এটা কি আপনাদের ওয়াশরুম? হয় হুম? হয়, সমস্যা তো নেই, আপনারা সমস্যা নেই। ইতে ছেড়ে দেবেন না না, আমাদের আপনার চেহারা ব্লার করা থাকবে, আপনি টেনশন নিয়েন না, আমরা কারো চেহারাই দেখি না। তো এখানে আপনারা কতদিন আছেন? এখানে একটু সামনে আসেন। আমরা এখানে বাসমান অনেক বছর ধরে, একটা আইডিয়া কত বছর হবে? 15 বছর তো ধরে থুন। 15 বছর। হয়। তো এখানে এরকম সবসময় যে এই যে আমরা পানি দেখতে পাচ্ছি, এই পানি খালি এইটুক নয়, এই পুরো ঘরে উঠে যায়। এই পর্যন্ত বলতে এই ঘরের এই ভিতরে ঘরে উঠে যায়, হ্যাঁ বন্যা আসলে হ্যাঁ। ঘরে উঠে যায়। এই যে রেমাল বন্যা হয়েছে না শুনছেন, সে বন্যায় আমার ঘর উড়িয়ে গেছে। আমার ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমি ঘরে ঘুমছিলাম, আল্লাহ রহমত করছে যে আমাদের কোনো ক্ষতি হয়নি। ওই যে মুরব্বী সেও আমরা দুপুরের বেলায় বুঝছেন, ঘর উড়িয়ে নিয়ে ওই যে ওয়াল না, ওয়ালের ওই সাইডে হালাইছে। আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমরা 4 জন ফ্যামিলি। 4 জন। হয়। সন্তান 2 জন? না, একটা মেয়ে, আমার স্বামী, আমার যে শ্বশুর আর আমি। আপনার মেয়ে তো পড়াশোনা করতেছে? হয়, 7 বছর বয়স। 7 বছর। হয়। তো এই পড়াশোনা কি কন্টিনিউ তো করবে সে? হয়, প্রতিদিন স্কুলে যায়, প্রাইভেটে যায়। আপনার স্বামী কি করে? এই জেলে মাছ ধরে। মাছ ধরে। হয়। কিরকম টাকা আয় করে মাসে? মাসে কোনো মাসে হয়, কোনো মাসে হয় না, কারণ নদীর মাছ এই নেই বুঝছেন। কোনো একটা আইডিয়া যে প্রতি মাসে হয় 15,000 হয়, 20,000 হয়, কোনো মাসে 2,000 হয়, কোনো মাসে হয়ও না, এরকম। আচ্ছা আপনি বলছেন যে আপনি দেনা আছেন, এই দেনাটা কি জন্য আছেন? দেনাটা তো আছে যেন এই যে জাল নৌকো বানাতে হয় না, তাই তার একটা ঋণ ছাড়া তো আর অত হয় না। 60,000 70,000 টাকা দাম হয়। যেন ওই যে আপনারা দেখে বুঝেন নৌকো, ওই একটা নৌকার দাম নিম্নে 30,000 টাকা, ঠিক আছে। আর জাল বেরেল টপ কাছে নিয়ে তাতে আর 20-30 কাছেই যায়, 60-70 1 লাখ। আর দাদন তো আলাদা ভাবে, এই দাদন সিস্টেমটা আসলে দাদন সিস্টেমটা 1 লাখ হয়। দাদন দাবি একটু বলুন। ওই বলেন। ওই যারা 10 জন মাছ ধরে, ওই মাছটা যে বিক্রি করে উনি ছাড়দার। যদি আমি ব্যবসা করি, আমার পুঁজি টাকা লাগবে অনেক বেশি, এই জালে চালাইতে গেলে পুঁজি টাকা লাগে। এই যে জলদস্যু ধরলে, বনদস্যু ধরলে, এ সময় টাকা লাগে 20-30 হাজার ছাড়াইতে, জাল দড়ি বানাইতে গেলে লাগে 20-30 হাজার। আবার মাছ পোনা যদি কম হয়, সে সময় বাজার করে দেওয়া, মানে একজন আড়তদারের অনেক টাকা পুঁজির দরকার, আর সেই 10টা জালে চালাইতে পারে যার অনেক টাকা আছে। আর এই ঋণ এরা কোনোদিন শোধ করতে পারে এলাকার পরিস্থিতি হিসাবে। তার মানে এই ঋণ তারা আজীবন টানে? আজীবনই টানে। আর আমাদের অভাব কষ্ট যায় না কোনোদিন, ঠিক আছে। এমন দিনে এই যে 3 মাস পাস বন্ধ না, ছেলে মেয়ে লেখাপড়া, নিজের সংসারে খুব দরিদ্রভাবে অভাবে চলে, ঠিক আছে। ছেলে মেয়েদেরও অনেক সময় প্রাইভেটে টাকা দিতে পারি না, খাতা কলম দিতে পারি না, ইনকাম পাস বন্ধ, বুঝলেন না। নদীতে নামলেও ধরে নিয়ে যাবে, পাস বন্ধ। এই পাস ছাড়ছে 1 তারিখে, আজ ধরেন 11 তারিখ, এই কয়দিন পাস ছাড়ছে, তা জঙ্গল গেলে জলদস্যুতে আটকাই থাকে। আচ্ছা এই পাসটা যখন বন্ধ থাকে তখন কি করে? তখন যে কি অভাবে যে বললাম না, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট হয় সব ফ্যামিলির, আমাদের একার না খালি। আর এই পাসটা বন্ধ রাখে কেন? বন্ধ রাখে যেন এই কাকড়া ডিম ছেড়ে না কি কয়, সেই জন্য মাছের ডিম দেয়, সেই জন্য। আবার এই মাস গেলে আবার ইলিশের বন্ধ, সেই বন্ধে আবার মানুষ মরবে না খাইবে। এই যে যখন বন্ধ দেয় তখন কোন সরকারি ভাবে কোনো অনুদানই আসে না, চাল তেল কিছুই আসে না। তারা পারলে পারে যে না 3 মাসটা কিভাবে চলবে, একটু অনুদান। মানে এটা 3 মাসের জন্য বন্ধ থাকে? 3 মাস কাছে একাধারে এই 11 তারিখের আগে, এরপর সামনে আসছে 22 দিন। 22 দিন আবার বন্ধ দেবে, ইলিশ মাছ ডিম ছাড়বে, ওই সময় 22 দিন বন্ধ আছে। আচ্ছা আপনি এই গ্রামে কতদিন আছেন?
এই গ্রামে আমি অন্তত 70 বছর রয়েছে। 70 বছর? 70 বছর। এই 70 বছরে আপনার কোনো উন্নতি কেন হইল না? কেন হলো না? ইনকা হতে ওই বউ মাইগুলা নিয়ে সমস্যা সংবিধান বিবাদ ওই 88 বনের থেকে। আপনার সন্তানকে আপনি পড়াশোনা শিখাইছেন? শিখাইছি যতদূর সম্ভব শিখাইছি। কতটুকু শিখাইছেন? ফ্রি বর্তমান চলাফেরার মতো। তো আপনার কি এরকম মনে হয়নি যে আপনার সন্তান যদি আরো পড়াশোনা করতো? সে পারিনি, তখন তত অভাব অভিযোগ, এখন পোতারা পড়তেছে চলতেছে, এই অবস্থা চলে দিকটা। আমরা আপনার ঘরের কি একটা ভিডিও করতে পারি? আপনার ঘরটার ভিডিও করে আমার প্রতিগ্রহ আছে, এর কাছে অনুমতি নেই লাগবে আগে। আমার পিছনে দাঁড়ালেই হবে উনি। আমার প্রতিগ্রহ মানে আপনাদের এই একটাই রুম? এবং আপনাদের রুমের সামনেই পানি? দেখি বাবু, কে দিকে আসো তো। এর নাম জানি কি বলছেন? ওর নাম হচ্ছে রাখি আক্তার এবং ওর বয়স কত? 7 বছর বয়স। এবং এই 7 বছর বয়সে সে এই নদীতে মাছ ধরে এবং এই নদীতে কিন্তু কুমিরে ভরা, মানে প্রচুর কুমির এখানে দেখা যায়। আচ্ছা, আপনি বলছিলেন যে এই নদীতে কুমির দেখা যায়। হ্যাঁ, কি পরিমাণ কুমির এখানে আছে? হয়তো কুমির প্রতিদিন বিকেলে ভাসান দেয়, কয়টা কি আছে তা তো দেখিন, একটা না একটা চোখে পড়েই প্রতিদিন। মানে এই নদীতে প্রতিদিন বিকেলে আপনি কুমির দেখেন? এই নদীতে ভাসে যায়, একদম একদম পুরো ভাস না, আপনি দেখবেন নিজের চোখে যে কুমির যায়। আচ্ছা, তো এই যে আপনি যে এই মেয়েটাকে যে নদীতে পাঠান, মানে এই যে 7 বছর বয়স এই মেয়েটা যে নদীতে পাঠান, আপনার ভয় করে না? ভয় তো করে, আমি সাথে থাকি, তারপর আবার ওই লগে লগে নামি, কি করে আছে কোন? মনে করেন কোনোভাবে কুমির অ্যাটাক করে ফেললো, অ্যাটাক করে কোনো উপায় আছে কোন? এই যে আমাদের খাল আছে কিন্তু ভরা, এই খালের মুখেও আসে কুমির থাকে। এই যে এইখানে, হ্যাঁ, এই যে কালবার দেখছেন, ওইটা ভিডিও করতে কিন্তু কালবার ওইখানেই, ওখানেও আসে থাকে কুমির। তো আপনি এরকম মনে করেন না যে ও কয় টাকার মাছ ধরতে পারে আসলে দৈনিক? কি পারে কোন? ওই খাবার পয়সাটা যদি হয়, আমার খাবার পয়সাটা হয়নি খাওয়ার, তার এই এছাড়া কি আর এখন কি ওরা জালে কি মহামারী মাছ হবে কোন? এরকম সবার ঘরে সব বাচ্চারা এরকমই করে? এরকমই করে সব ঘরেই? সব ঘরেই। কোন ক্লাসে পড়ো তুমি? শিশু অনেক। শিশু অনেক? কোন স্কুলে পড়ো? মাদ্রাসায়। আমার বাচ্চাটা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, তার জন্য আমি কিছু আপনাদের কাছে অনুদান চাই। অনুদান দিলে আপনারা তো ঋণ আছেন, আপনারা টাকা তো খরচ করে ফেলবেন, আপনারা তো বাচ্চার তো পড়াশোনার তো কোনো গ্যারান্টি নেই যে আপনি করাবেন। না, আশা আছে যে আমার মেয়েটার আমি লেখাপড়া করাবো, একটু মানুষের মতন মানুষ বানাইতে চাই আমি। কারণ আমি বেশি লেখাপড়া না, আমি কাজ করি, জেলে কাজ করি, করি, আমার মেয়েটার তো তার করানো যায় না। সবাই বাপ মায় চায় যেন আমার ছেলে মেয়েটারও যেন ভালো একটু পড়াশোনা করাতে পারি, ভালো যেন একটা চাকরি ধরাইতে পারি, এইভাবে তো আর থাকা যায় না। আপনি সামনে আসুন। না, সমস্যা নেই। এখানে এখানে কি পানি ওঠে কখনো? এখানে পানি ওঠে? বন্যা না হলে যে এখন কি জোয়ার চলতেছে না ভাটা? এখানে জোয়ার চলতে, এর উপরে আর পানি উঠবে না নাকি? বন্যা হলে আপনার এই ঘরে উঠে। বন্যা কি হয়েছে 2-1 এখানে? তারপরে তো আবার আস্তে আস্তে ইনকাম করেছি আর কিনেছি, সব নিয়ে গেছি। এই ঘরটার বান্ধিছি ইনকাম করে। একটা হাতে নেন। এগুলো সব সুন্দরবন থেকে ধরে নিয়েছি, পাস করা আমাদের। এগুলো সব সুন্দরবন থেকে ধরা? হ্যাঁ, সুন্দরবন থেকে ধরা। এগুলো পার পিস কত টাকা বিক্রি হয়? এটার দাম আছে মনে করেন 2 থেকে 250 টাকা একটা। এটার দাম আছে 40 টাকা। এটা তো কম কেন? এটা আছে গ্রেড, এটা মেল, এটা হচ্ছে মেল, এটা বিটা, গ্রেড কম, এটা ডিম।
ও ডিমটার দাম বেশি? ডিমের দাম বেশি। তার মানে এখানে আপনার একদিনে কতগুলো ধরতে পারেন এগুলো? এই 2 জনে ধরছে এগুলো, আর এটার দাম আছে মনে করেন 50 থেকে 60 টাকা। তো এটা তো কম মনে হচ্ছে, এটা তো বড়। হ্যাঁ, এটা একটা গ্রেড আছে, মেল কাঁকড়ার দাম কম। গ্রেড আছে? হ্যাঁ, গ্রেড আছে। এরকম আপনি প্রতি মাসে কত টাকার ধরতে পারেন কাঁকড়া? প্রতি মাসে তো না, কাঁকড়া ধরা পড়ে 7 দিন 8 দিন ধরি। হ্যাঁ, মাসে ধরেন 14 দিন। এই কাঁকড়াগুলো কি পানিতে থাকে? না, ওই জঙ্গলে গর্তে থাকে, জঙ্গলের গর্তে গর্ত করে মাটিতে গর্ত করে করে থাকে। আজকে কালকে যাবেন ধরতে? আর হ্যাঁ। কখন যাবেন? আমরা এই ভোরে যাব, আর এই পানি ভরে গেলে চলে আসি। জোয়ারে পানি কুলে ওঠার আগে চলে আসবে, কুলে উঠলে আর গর্ত দেখা যায় না। ও মানে আপনার জঙ্গলের সাইডে যেই পার্কটা থাকে ওই জঙ্গলের ভিতরে। হ্যাঁ, তো এই জন্য পাস লাগে আপনাদের? হ্যাঁ, পাস লাগে। তো কয়জনের পাস আছে এখন? 3 জনের। প্রতি মাসে কিরকম টাকা ধরতে পারেন? মনে করেন যে প্রতি মাসে দেখা যাচ্ছে যে 14,000 12,000। 14,000 টাকা, 12,000 দেখা যাচ্ছে যে 16,000 20,000, মানে যেদিনকে মানে যে গুণে যেমন ভালো পাওয়া যায়। সিজনে ভালো আর মন্দ সময় আছে। এগুলো বিক্রি করেন কোন জায়গায়? এই জয়মনি ডিপুতে? ডিপুতে। এইখানে কত টাকার কাঁকড়া আছে? এই জায়গায় মনে করেন সম্ভবত 14-15 টাকার কাঁকড়া আছে। তো এগুলো যে এইভাবে রাখছেন, এগুলো মারা যাবে না? কিছু হবে না, এইভাবেই থাকবে? ওইভাবে ফেলে চলে যাবে। হ্যাঁ, ওদের রিস্কের ব্যাপারে একটু বলেন তো। রিস্ক হচ্ছে মনে করেন যদি আমি রাজস্ব দিয়ে যদি পাস করি, হ্যাঁ, বন বিভাগ আমাকে কিছু বলবে না। আছে বনদস্যু, প্রত্যেকটা নৌকো লাগবে 20,000 30,000, যেরকম লোক সেরকম টাকা। তারপর আছে সাপ, কুমির, বাঘ, এর কোনোটার দিয়ে কমতি নাই, মানে প্রত্যেকটাই রিস্ক, জীবনের ঝুঁকি। মানে এই পর্যন্ত কখনো কি কোনো কিছুর আক্রমণের শিকার হয়েছেন? না, আক্রমণের শিকার হয় না, অনেকবার সামনে পড়ছে। সামনে পড়ছে বলতে বাঘ? হ্যাঁ, বাঘ সামনে পড়ছে। হ্যাঁ, বাঘ সামনে পড়ছে। হ্যাঁ, কিন্তু আমরা তো 2 3 4 5 জন থাকি, যে সময় জাগর দিই মানে জোরে চিল্লে উঠি, হ্যাঁ, এই সময় ওরা সরে যায়। সরে গেলে আমরা নৌকোয় চলে আসি, শব্দ করলে সরে যায়। হ্যাঁ। আর এমনিতে সাপ কুমির এগুলো সাপ টাপ হইলে তো আমরা অন্যদিক সরে যাই, আর কুমির হইলে তো পানির নিচে দেই না, আমাকে কুমিরই কোনোদিন আক্রমণ করে নাই। কিন্তু এই নদীতে কুমির আছে? এই নদীতে কুমির আছে, বা অন্য অন্য জায়গার তো ওই জায়গাতে গরু নেয়, মোষ নেয়। কেন এই এলাকায় ত্রাণের ব্যবস্থা করলো? হ্যাঁ, যারা নদীতে মাছ পোনা ধরে এদেরতে যদি একটু আমরা সমর্থ দিয়ে সামনে আগুয়ে নিতে পারি, এটা ভালো হবে। কিন্তু প্রথম দিন এসে যেমন আপনি আবার নিয়ে পায়ে হেঁটে এই বাড়িগুলোতে আসছেন, কিছু নাম লিস্ট করলেন যে এরা এটা আওতাভুক্ত। এর পরের দিন ওটা এলাকার যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ তাদের হাতে চলে গেল, তাদের ইচ্ছাতে নামগুলো লিস্ট হবে, ওইগুলোই তদারকি পাবে। 39,200 টাকা বাজার ছিল। এই আমার নৌকো জাল বানাইতে 20,000 টাকা, মহাজনার অগ্রিম দিনে আছে 10,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা আমার মুদির দোকানে দিনে আছে। 40-এর খরচা দেখানো, 40টা পথ তারা করে দিছে, কিন্তু যে যার জন্য করছে সে তো পাইল না। প্রথম দিন যে কটা নাম পাইছে, মানে এখানে যার মাধ্যমে আসলো সে হেরফের করে দিল, সে তার আত্মীয় স্বজন ফেসায় অন্য অন্য টাউনের লোক দিয়ে ফেসাই দিয়েছে, কিন্তু এলাকায় যারা এটা ক্ষতিগ্রস্ত সমস্যা সে পাইল না। এ আমি চাক্ষুষ প্রমাণ। আমার ছেলে এই বাসাকার না না না, দেখানো হবে না কোথাও, এগুলো সব বাইরে চলে যাবে। তো আমরা সুন্দরবনের একেবারেই শেষ গ্রাম যেটা, এটার নাম হচ্ছে জয়মনি, এবং জয়মনির এটা শেষ মাথায়, যেখানে আমার পিছনে একটা খাদ্য গুদাম আছে, এখানে একমাত্র খাদ্য গুদাম এখানকার। এবং এখানকার আমার পিছনে যেই বাড়িঘরগুলো আছে সেগুলো একেবারেই নদীর পাশে। এখন জোয়ার চলছে, তো জোয়ার চলার কারণে কিন্তু এখন নদীতে পানি অনেক। আর এই হচ্ছে সুন্দরবন, শুধু এটা না, আপনি এদিক দিয়ে যেদিকেই তাকাবেন সবই সুন্দরবন। আর এখানে যারা আছে তাদের কাজ হচ্ছে এখান থেকে পাস নিয়ে সুন্দরবন থেকে যে কোনোভাবে আর্নিং করা, সেটা কাঁকড়া ধরা হোক, সেটা মধু সংগ্রহ করা হোক, কিংবা সেটা মাছ ধরা হোক, কিংবা অন্যান্য যদি আরও কিছু থেকে থাকে। তো তাদের ভাষ্যমতে তারা যদি
মানে এখান থেকে বের হয়ে যায়, আসলে এটা তাদের পক্ষে পসিবল না। এর বিশেষ কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে তারা ঋণী। সবাই মালিক আছে, কোনো এক মালিক পক্ষ, যে মালিক পক্ষের কাছে তারা এখানে ঋণ থাকতেছে এবং তাদের ঋণ কখনোই ভাঙতেছে না। পাশাপাশি তারা যে এখানে তাদের যে জীবিকা নির্বাহ সেটাও বেশ কিছু ঝুঁকিপূর্ণভাবে, যেমন একদিকে বাঘের ভয় আছে, এই নদীতে কুমির আছে অ্যাভেলেবেল, তাছাড়া এখানে বনদস্যু আছে, এর বাইরেও আরও বিভিন্ন সমস্যা নিয়ে তারা আসলে জর্জরিত। তো এরপর হচ্ছে আমি যদি তাদের বাচ্চাদের পড়াশোনার কথা বলি, এখানে আমি একটা 7 বছরের বাচ্চা পর্যন্ত দেখলাম যে এখানে মাছ ধরে। তো তারা আমাকে যুক্তি দেখাচ্ছে এটা যে যদি তারা মাছ ধরে তাহলে সেই বাচ্চাটা 200 টাকা পায় বা 300 টাকা পায়, এবং এটা পাওয়ার কারণে তাদের একবেলা ভালো খাবার চলে, যে কারণে বাচ্চাটা পড়াশোনা করতেছে না বা করতে ইচ্ছা হইতেছে না, কিংবা সবাই যেহেতু এখানে মাছ ধরে সেহেতু বাচ্চারাও আগ্রহ নিয়ে নদীতে নেমে যায়। কিন্তু এই নদীতে কুমির ভর্তি, মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সেগুলো তারা পরোয়াও করে না। তো এখন এই অবস্থায় এইখানে কতটুকু সচেতনতা জরুরি বাবা মার প্রতি কিংবা সন্তানদের পড়াশোনার ব্যাপারে এখানে কতটা সচেতনতা প্রয়োজন সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। তারপর আমরা আরেকটু দেখছি যে এখানে যারা মুরব্বী আছেন তাদের সাথে কথা বলে যে তারা আসলে এটাকে কিভাবে নেয় বা কিভাবে দেখে। তো আমি এখন সুন্দরবনে যে গ্রামে আছি, আমার পিছনে এক আপা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ওনার ঘর। যে ঘরটা কিন্তু ভেঙে গেছে এবং সম্পূর্ণই পানিতে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাই, পানি, এখানে মাছ খেলা করছে, দেখেন খাট মাট সব আছে আমার। এবং উনি আপাতত যে ঘরটা একটু থাকেন সেটাও পড়ে যাচ্ছে। এই হচ্ছে ওনার বর্তমান অবস্থা। তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। এখানে আপনি কত বছর ধরে আছেন এই গ্রামে? এখানে আমি 2000 সাল থেকে এখানে আমার বিয়ে হয়েছে, মানে 25-26 বছর হবে। হ্যাঁ, এই থেকে আমার বিয়ে হয়েছে। আমার মামা শহরের বাড়ি ছিল, সেই জায়গায় আমার শাশুড়ি এই জায়গায় ছিল, শাশুড়ি ছিল, আমার স্বামী সেই জায়গায় থাকতো, আমার শ্বশুর আছে, কিন্তু সবই ফ্যামিলি সহ ছিলাম এই জায়গায়। বিশাল উঠোন ছিল, বড় খোলেন ছিল। আমি এসে 3টি ঘর পাইছি। তারপর একটা আপনার রান্নাঘর, একটা ডেহি ঘর, একটা থাকার ঘর, একটা কোড়র খুপি এরকম পাইছি, আর একটা পুকুর পাইছি, একটা খোলেন পাইছি। এখন সব কি ভেঙে চলে গেছে নদীতে? এখন আমি ভাসতে আমি এই পর্যন্ত এসে ঠেকে গেছি। মানে আপনার বাসা কি আরো সামনে ছিল? আর সামনে ছিল অনেক দূর। মানে অনেক দূর বলতে আমি তো দেখতেছি এখানে সুন্দরবন, এই যে এখানে তো জঙ্গল, সুন্দরবন, এছাড়া অনেকটা দূরই ছিলেন। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো ভাঙতে নদীগুলো খেলে আমি আগে আসতেছি। ওই যে একটা বাস দেখতেছেন, আমি আগে আসতেছি। হ্যাঁ, ওই বাসের ওভারও ছিল এই মানব। আচ্ছা, সুন্দরবন ছিল আরো ওদিকে, সুন্দরবন পড়তেছে আর এবার ভাঙতেছে। ওইদিকে সুন্দরবন বাড়তেছে আর এদিকে নদী, মানে এদিকে ভাঙতেছে, এদিকে বাড়তেছে আর এদিকে কমতে আছে। তো এখন আপনার সংসারে কে কে আছে? এখন আমার ছেলে আছে, আমার স্বামী আছে, বৃদ্ধ শ্বশুর আছে। মানে ছেলে আর স্বামী কি করে? ছেলে স্বামী তো নদীতে জাল ধরে, মাছ ধরে। এখন আপনারা এই সবাই মিলে কোন ঘরে আছেন? এখন আমরা 2 জন থাকি এই জায়গায়। ছেলেরে ওই আরেক বাড়ি দিয়ে ফেটাই যে তুই ওই জায়গায় যে থাক, মানে অন্য বাড়িতে অন্য বাড়িতেই থাকতে পাঠাই। ছেলের বয়স কত? ছেলের বয়স এই 7 সাল হয়েছে। 2007 হয়েছে, তাহলে 18-19 বছর। তো পড়াশোনা করাইছেন ছেলেরে? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত পড়ছে? ছেলে আমার 9 পর্যন্ত পড়ছে। তারপর এই মাথায় ভেড়া উঠেছে, এখন তো কাজ করে খাবে, পড়াশোনা আর হবে না। এখানকার প্রায় প্রতিটা ঘরই আমি একই অবস্থায় দেখতেছি, এগুলা সবগুলাই পানির উপরে, মানে নদীর উপরে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে জোয়ার ভাটার একটা সিস্টেম আছে। এই যে আমরা যে পানিগুলো এখন দেখছি, যখন ভাটা আসবে, এখন জোয়ার চলছে, যখন ভাটা আসবে তখন এই পানিগুলো থাকবে না এবং এই ঘরের নিচে দিয়ে হাঁটা পর্যন্ত যাবে। আর যখন জোয়ার আসে তখন একদম রাস্তা পর্যন্ত পানি উঠে যায়। এবং এখানকার যেই পরিবেশ কিংবা আমি যদি স্বাস্থ্যের কথা বলি, সবটাই ঝুঁকিতে আছে।
বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্য খুবই ঝুঁকিতে আছে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস। আপনি কি করেন? মাছ ধরি। মাছ ধরেন। এখানে কত বছর আপনি? এখানে 25 বছর। 25 বছর? এই 25 বছর ধরে আপনি শুধু মাছই ধরেন? হ্যাঁ, মাছ। যখন পাস বন্ধ থাকে তখন কি করেন? তখন তো অন্য কাজ খোঁজা লাগে, অনেক সময় ঋণ নেওয়া লাগে। ঋণ নেওয়া লাগে? এখন কি আপনি ঋণ আছেন? হ্যাঁ, ঋণ আছে। কত টাকা ঋণ আছেন? 2 লাখ টাকার মতন। এই 2 লাখ টাকা আপনি কিভাবে ঋণ হয়েছেন? এই টাকাটা আপনি খরচ কিসে করছেন? এই আমি নৌকা জাল বানাইছি, সেই জায়গা পাবো মনে করেন 80,000 টাকা সঞ্চয় করছি। নিজেরা দেনা ছিলাম, সরঞ্জাম, অনেক সময় বাচ্চা কাছে আমার 4টে মেয়ে। তার খরণ পোশাক তো মনে করেন এইভাবে হয় না, ডাল সিজনে। একটা সিজন আছে, সিজন এইভাবে হয়। ডাল সিজনে সেই সময় আমাদের এই কর্মটা থাকে না, তখন মানুষের কাছ থেকে নেওয়া লাগে, ধার কর্য করা লাগে, এইভাবে নিয়ে চলা লাগে। আচ্ছা, আমরা আপনাদের ঘরের অবস্থাটা দেখতে পারতেছি খুবই খারাপ। তো এই পর্যন্ত আপনাদের ঘরের মেকানিজমের জন্য বা আপনারা আসলে কি কি পদক্ষেপ নিছেন? আপনার তো 4টা মেয়ে আপনি বললেন, তো আপনার যেই শিশুরা আছে তাদের তো একটা পরিবেশ বা তাদের একটা স্বাস্থ্যের একটা বিষয় থাকে, ওই ক্ষেত্রে আপনি কতটুকু সচেতন? এখন উপায় তো নাই, যেভাবে থাকা যায় বা যেভাবে চলতে পারতেছি আর কি, সেইভাবে চলতেছি। এখন আমাদের যদি থাকতো তাই তো অন্য পদক্ষেপ নিতাম, এখন কিছুই তো নাই, এখন পদক্ষেপ নেওয়ার মতন তো সিস্টেম নেই। এখন এই যেভাবে থাকি এইভাবে দিন কোন রকম পার হইলে হচ্ছে। হ্যাঁ। আপনার 4টা মেয়ে, ছেলে নেই? না, ছেলে একটা ছোট, এই হয়েছে অল্প করে। মানে 5 জন ছেলে মেয়ে আপনার? ছেলে মেয়ে 5 জন। তো এই 4 জন মেয়ের মধ্যে পড়াশোনা কি কতটুকু করছে? পড়াশোনা আমার মেজো মেয়েটা করছে ক্লাস 6-7 পর্যন্ত, আর ছোটটা এই শিশুতে পড়ে, আর বড় মেয়েটা প্রতিবন্ধী। তো এই যে 6 পর্যন্ত পড়ে কি এখনো কি পড়তেছে নাকি? না, পড়তেছে না। কেন পড়তেছে না? পড়তেছে না, পড়াইতে পারিনি বিলে, অনেক সমস্যা ছিল, আর্থিক সমস্যার জন্য পড়াতে পারেননি। তো এখন তো সরকার তো মেয়েদেরকে পড়াশোনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বৃত্তি দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বই ফ্রিতে দিচ্ছে। তো আপনারা কি উপজেলায় কিংবা কোথাও এই ধরনের সাহায্যের জন্য গিয়েছিলেন বা আপনার সমস্যার কথা জানাইছেন? না, আমাদের সাহায্য উপজেলায় যাইনি আমরা। তো আপনার উপজেলা ভিতরে শুধু একটাই দিয়েছে, আমার ওই মেয়েটার একটা কাট করে দিয়েছে, ওই যে প্রতিবন্ধী মেয়েটা। আচ্ছা, তো আপনার যে সন্তান এখনো তো, তারা তো ছোট, একজন যে 6 পর্যন্ত পড়ছে, তার নিচে যারা আছে তারা তো এখনো ছোট। হ্যাঁ, ছোট। তো তাদের পড়াশোনার ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? পড়াশোনা তো করতেছে মাদ্রাসায়, মানে যতটুকু আমার সমর্থকগুলো ততক্ষণ তো আমি তাদের চেষ্টা চালাই যাব। হ্যাঁ, কিন্তু সরকার কি কি সুযোগ সুবিধা দিচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে, এগুলো কি আপনি জানেন বা আপনি জানার চেষ্টা করছেন? না, আমি জানি না এগুলো সম্পর্কে। তো আপনার স্কুলে যাইতে হবে, উপজেলায় যাইতে হবে, ইউনিয়নে যাইতে হবে, আপনার জিজ্ঞেস করতে হবে, জানতে হবে, তাদেরকে তো পড়াশোনা করাতে হবে, না হলে তো তাদের নেক্সট তো আপনার মতোই যাবে জীবন। না, তাদের তো পড়াশোনা করাবার ইচ্ছা আছে, চেষ্টাও করতেছি, বাকি আল্লাহ ভরসা। এখন আমরা তো এই মাদ্রাসায় দিছি, শুনছি সরকারি, এখন সে জায়গায় বেতন দেওয়া লাগে, এইরকমের সব জায়গায়। আচ্ছা, আপনার পরিবারে কি আপনি একাই ইনকাম করেন? হ্যাঁ। না, আমার স্ত্রীও আছে। আপনার স্ত্রীও মাছ ধরে? আপনার মেয়েরাও কি মাছ ধরে? না, তারা ধরে না। যে আমি শুনছি যে পোনা ধরার একটা বিষয় আছে, আমি ওই ঘরে দেখলাম 7 বছরের একটা বাচ্চাও ধরে। হ্যাঁ, ধরে। এরকম কি আপনার মেয়েরাও ধরে? না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর আমাদের 10,000 সাবস্ক্রাইবার করতে আশা করি আপনারা সাহায্য করবেন। আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন।